সভাপতি মণ্ডলীর শ্রদ্ধেয় সদস্যগণ, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্যদ্বয়, প্রাক্তন মন্ত্রী, আপনাদের সকলেরই সুপরিচিতা শ্রীমতী বিজিতা নাথ, এখানে আছেন আমাদের রাজ্য কমিটির অপর সদস্য শ্রী দুর্গেশ রায় এবং আমাদের যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ মহোদয়, এখানে উপস্থিত এই গ্রাম পঞ্চায়েতের শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকা বৃন্দ, মায়েরা, বোনেরা এবং দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, এখানকার সুধী নাগরিক বৃন্দ, দোকানি, পথচারী, সমস্ত বন্ধুদের আমি আমাদের পার্টির তরফ থেকে এই নির্বাচনে বিভিন্ন স্তরে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে যারা আপনাদের আশীর্বাদ নিয়ে এখানে প্রার্থী হয়েছেন, তাদের সকলের তরফ থেকে আপনাদের সকলকে নমস্কার, অভিনন্দন এবং আদাব জানাচ্ছি। আমার একটু আসতে দেরি হয়ে গেছে, কারণ আগরতলা থেকে আর একটা জরুরি কাজ ছিল, সকালে আমি আসতে পারিনি। কাজে আমাদের যে সময় দেওয়া হয়েছে এটা নাকি কম। যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কিছু কথা এখানে রাখতে চাই। গ্রাম পঞ্চায়েত নির্বাচন এটা সেরকম লোকসভা বা বিধানসভা নির্বাচনের মতো বড় আকারে না হলেও আমাদের দেশে শুধু ত্রিপুরাজ্যের জন্য না, গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তার প্রধান কারণ আমাদের দেশের বিশাল অংশের মানুষ তারা গ্রামে বসবাস করেন, আমাদের এই রাজ্যেও। কাজেই আমাদের দেশের উন্নয়ন বা বিকাশ আমরা যাই বলি না কেন, এই বিশাল অংশের মানুষের যে যোগদান, অংশগ্রহণ যদি সুনিশ্চিত না করা যায়, আর দেশের উন্নয়ন কর্মসূচিতেও যদি এই বিশাল অংশের মানুষকে তাকে উন্নীত করার জন্য সেরকম কর্মসূচি না রাখা যায়, আমরা যে কোনো রাজনৈতিক দলেরই হোক, গাল ভরা যতই আমরা স্লোগান দিই, যতই মুখরোচক কর্মসূচি রাখি, ইশতেহার প্রকাশ করি, তার কথার কথা সেখানে থেকে যায়। এটা শুধু আমার কথা নয়, যারা প্রবীণ ব্যক্তি এখানে যারা আছেন আজকে বা দূর থেকে যারা শুনছেন, আমরা যদি অতীতের অভিজ্ঞতা যদি আমরা মিলিয়ে দেখি, বামপন্থী ফ্রন্ট সরকার এ রাজ্যে 1978 আসার আগে আজকের মতো ত্রিস্তর পঞ্চায়েত হয়তো বা না ছিল না, কিন্তু তখনও গ্রাম পঞ্চায়েত ছিল। এবং আমাদের দেশের জাতির পিতা মহাত্মা গান্ধী স্বাধীনতার আগে থেকে গ্রাম স্বরাজের কথা বলতেন। দেশকে উন্নত করার ক্ষেত্রে গ্রামের দিকে তাকানোর কথা বলতেন।
গ্রামের মানুষকে সমান সুযোগ দেওয়ার কথা বলতেন, সেভাবেই আমাদের দেশে এবং এই রাজ্যেও অতীতে গ্রাম পঞ্চায়েত গড়ে উঠেছিল। কিন্তু সেই গ্রাম পঞ্চায়েত সত্যিকারের কি ধরনের পঞ্চায়েত হওয়া প্রয়োজন, সেই পঞ্চায়েতের কি ধরনের তাদের হাতে ক্ষমতা থাকা প্রয়োজন, অর্থাৎ ক্ষমতা মানে শুধু একজন লোককে সাংঘাতিক ক্ষমতাশালী করে বসিয়ে দেওয়া গেল তা নয়। তার হাতে অর্থ থাকতে হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। সেই পঞ্চায়েতকে ৭৮ সালের আগে এগুলো ছিল না, এবং নামকেও আসতে সে নির্বাচনগুলি হতো হাত তোলা ভোট। বরঞ্চ সেই পঞ্চায়েতগুলো তখন গ্রামীণ মানুষের উপকার না হয়ে গ্রামের যারা মাতব্বর, বড় লোক, কায়েমি যে যে ব্যবস্থা, তারা যাতে তাদের ক্ষমতাকে আরো কক্ষিগত করতে পারে, তারাই এই পঞ্চায়েতের প্রধান মুরব্বী হতেন। অর্থাৎ বরঞ্চ তখনকার সে গ্রাম পঞ্চায়েত গ্রামীণ মানুষকে আরো বেশি শোষণ করা হাতিয়ারে পরিণত হতো। এইভাবেই এই ত্রিপুরাজ্যের গ্রামের মানুষ শোষিত হতো। গ্রামের মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হতেন। সত্যিকারের সে গ্রাম স্বরাজ ছিল না। ৭৮ সালে প্রথম বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর সে হাত তোলা ভোট, কুপন ভোটে ভোট ব্যবস্থা তৈরি হয়, এবং তারপর আরো নানা সংস্কার আসে। সেখানে মহিলাদের রিজার্ভেশন, এসটি এসসিদের রিজার্ভেশন ইত্যাদির মাধ্যমে সেখানে যে জনগণের প্রকৃত প্রতিনিধি প্রত্যেকটা ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে আসা, এবং শুধু নির্বাচিত হয়ে আসা না, সেই গ্রামের মানুষ তারা গ্রামের রাস্তা কোথায় হবে, গ্রামের জলের উৎস কোথা দিয়ে হবে, বালোয়ারি সেন্টার কোথায় বসবে, স্কুল কোথায় স্থাপিত হবে, গ্রামের গরিব মানুষ দুস্থ কাদের সবার আগে সামাজিক ভাতা দিতে হবে, পুনর্বাসন দিতে হবে, ভূমি বন্দোবস্ত দিতে হবে, এই সমস্ত ক্ষমতা সেই পঞ্চায়েতের হাতে আসে। এটা শুধু মানুষকে শোষণ করার জন্য না, কর্তৃত্ব করার জন্য না, সত্যিকারের উপকার করার জন্য। কিন্তু সেখানে থেমে থাকেনি ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার। শুধু জনগণের প্রকৃত প্রতিনিধি, মহিলা প্রতিনিধি, তপশিলি উপজাতির প্রতিনিধি নির্বাচিত করা না, শুধু নির্বাচিত হওয়ার পর কয়েকজন লোক তারাই সমস্ত ক্ষমতা ভোগ করবে, সমস্ত ঠিক করবে তা না। এই রাজ্যের মধ্যে, ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে এই সমস্ত চিন্তা ভাবনা শুরু হওয়ার আগে, সংবিধানের ৭৭তম ৭৮তম সংশোধনী হয়ে এই ত্রিস্তর পঞ্চায়েত হওয়ার আগে আমাদের রাজ্যে আমরা চালু করি গ্রাম সভা। যে কোন গ্রামে, কেননা আমাদের দেশের সরকারের কি কেন্দ্রীয় সরকার আজকের বা সেদিনের, কি রাজ্য সরকার আজকের বিজেপি সরকার বা অতীতের সরকার, বা এখন যে পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত, অফুরন্ত টাকা তো তার কাছে নেই। আমাদের দেশ পৃথিবীর অন্যান্য উন্নত দেশের নিরিখে এখন আমরা গরিব দেশ, দরিদ্র দেশ। কাজেই আমাদের যে সাধ্য ক্ষমতা সীমাবদ্ধ, কিন্তু সেই সীমাবদ্ধ ক্ষমতাকে, সীমাবদ্ধ আর্থিক যে ব্যবস্থাকে, এটাকে যদি সামঞ্জস্যপূর্ণভাবে
সুন্দর পরিকল্পনার মাধ্যমে জনগণকে সাথে নিয়ে যদি রূপায়িত করা যায়, সেই জায়গায় অনেক নতুন আশ্চর্য, নতুন সাফল্য অর্জন করা সম্ভব। কাজেই আমরা চালু করেছি গ্রাম সভা। গ্রামের মানুষই ঠিক করবেন এটা ঘর আসুক বা অন্য কোনো সাহায্য, এটা ভাতা হোক বা অন্য কোনো স্কিম, গ্রামের মানুষ গ্রাম সভা করে তারা ঠিক করবেন যে সবচেয়ে বেশি নিডি বা যার পাওয়া উচিত সে পরিবারটি কোনটি বা কারা, তারা কোন পার্টিকে ভোট দিলেন, কোন পার্টিকে ভোট দিলেন না, কোন রঙের ঝান্ডা নিয়ে তারা মিছিল করেন না, এটা বিচার্য বিষয় না। উন্নয়নে সত্যিকারের যিনি সবচেয়ে গরিব, সবচেয়ে দুর্বল, যার কাছে এই সুযোগটা পৌঁছানো দরকার, তার কাছে সে সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এইভাবেই বামপন্থী ফ্রন্ট সরকার এই ত্রিপুরাজ্য একদা অনাহারে মৃত্যু, অর্ধাহারে মৃত্যু, মৃত্যুর মিছিল, সন্তান বিক্রি ইত্যাদির অন্যতম একটা চিত্র ছিল ত্রিপুরাজ্যের গ্রাম, ত্রিপুরাজ্য শহর। সেই ত্রিপুরাজ্য থেকে আমরা অনাহারকে বিদায় দিয়েছি, বিক্ষোভকে বিদায় দিয়েছি। সেই ত্রিপুরাজ্যের গ্রামে গঞ্জে শুধু দুবেলা খাওয়ার ব্যবস্থা করা না, শহরের মতো না হলেও শহরের মানুষের ছেলে মেয়েরা প্রত্যেকে স্কুলে যেতে পারে, অঙ্গনওয়াড়ির সুযোগ পায়, দুবেলা খেতে পায়, মাথার উপরে ছাউনি। এই সুযোগগুলো ত্রিপুরাজ্যের মধ্যে হয়েছে এই সীমাবদ্ধ ক্ষমতা এবং আর্থিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়েও, যে গ্রাম সভা ইত্যাদির মাধ্যমে মানুষ মনে করেছেন যে না, যে সরকার মানে ভগবান না, সরকার মানে উপর থেকে ক্ষমতাধারী কেউ না, সরকার মানে আমরা। সরকারের প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা টাকা মানে হলো জনগণের, আমাদের। কাজে সে অর্থের তার সদ্ব্যবহার করতে হবে। এইভাবেই ত্রিপুরাজ্যের গ্রাম পাহাড় গড়ে উঠেছিল। এইভাবে ত্রিপুরাজ্য উন্নয়নের অন্যতম ঠিকানা হিসাবে এই ছোট্ট ত্রিপুরাজ্য হল সারা ত্রিপুরাজ্যের মধ্যে এই ত্রিপুরাজ্যের নাম খোদাই হয়েছে। সেখানে শুধু কোন পরিকল্পনা গ্রহণে গ্রাম সভার মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করা না, বছর শেষে গ্রাম পঞ্চায়েতের মানুষ বই ছাপিয়ে প্রত্যেকটা কাজের ওয়ার্ক অর্ডার নম্বর, সেই ওয়ার্ক অর্ডারে কি কাজ হয়েছে, রাস্তা হোক বা ড্রেন, বাগান হোক বা কোনো কারো পুকুর খনন করা, কারো জমির বালি সরানো, সেচের ব্যবস্থা করা, কোন বালুয়ারি বা স্কুলে সৌন্দর্যায়ন, এগুলো বই ছাপিয়ে কোন ওয়ার্ডে কার বাড়ির কাছ থেকে কার বাড়ি অবধি কারা কারা সে যারা বেনিফিশিয়ারি হয়েছেন, সুবিধাভোগী হয়েছেন, কোন পরিবার কারা সে সুবিধা পেয়েছেন, এগুলো আবার জনগণের সামনে তুলে ধরা হয়েছে। সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হতেই পারে, কাজ করলে, না করলে তো কোনো ভুল হওয়ার প্রশ্ন উঠে না। মানুষ প্রশ্ন করতে পেরেছেন, প্রধান সাহেব, প্রধান সাহেবা, এই বইয়ের এত পৃষ্ঠার এত লাইনে আপনারা যে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনা ঠিক হয়নি। আবার কেউ কেউ বলেছেন যে আমি তো এই সুযোগগুলো পেয়েছি, আমার নামটাও লিপিবদ্ধ করছেন না কেন, এটা উঠলো না কেন?
এইভাবেই শুধু উন্নয়নে অংশগ্রহণ এবং সততা, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, দুর্নীতিমুক্ত ত্রিপুরা এবং উন্নয়নে অংশীদারী এই ত্রিপুরার যে 40 লক্ষ মানুষ সকলেই যে আমরা সবাই মিলে এই রাজ্যের উন্নতি সাধন করব, এরকম একটা পরিবেশ তৈরি করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যের 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা সমস্ত ধরনের প্রচার, অপপ্রচার, কালো টাকা এবং দিল্লি থেকে উড়ে এসে কিছু মাতব্বর এই রাজ্যকে হীরা দিয়ে মরিয়ে দেবেন আর এই রাজ্যে কোনো বেকার থাকবে না, এ রাজ্যে কোনো অভাব থাকবে না, এই রাজ্যটাকে 3 বছরের মধ্যে মডেল রাজ্যে পরিণত করার এই সমস্ত লোভ মোহ দেখিয়ে 18তে ভারতীয় জনতা পার্টির হাতে এই রাজ্যের ভাগ্য চলে যাওয়ার পর আজকে সে পঞ্চায়েত আমরা কি দেখছি। যদি ভারতীয় জনতা পার্টি করেন এরকম কোন বন্ধু যদি আমার গলার আওয়াজ শুনে থাকেন বা অন্য যে কেউ, গত 6 বছরে গ্রাম সভা শব্দটা শুনেছেন? গত 6 বছরে অর্থ বছরের শেষে বই ছাপিয়ে পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বাররা, পঞ্চায়েত সচিবরা বই বিলি করে 1 সপ্তাহ আগে থেকে দূর সরবত করে জনগণকে ডেকে নিয়ে গত 1 বছর আমরা কি কাজ করেছি, আমাদের কোনো ভুল থাকলে বলুন, আপনাদের কোনো পরামর্শ থাকলে বলুন। এরকম পরিবেশ, এরকম কোন ছবি দেখেছেন? নেই। যারা বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, বিকশিত ভারত, যারা বলেন ভারতবর্ষে অমৃতকাল নিয়ে এসেছেন, এরা ক্ষমতায় আসার পর সর্বত্র রং খোঁজা হলো যে না, সে আমাদের মিছিলে হাঁটে না, তার ভাতা কেটে দাও, আমাদের জনসভায় যায় না, রেগা থেকে তার নাম কেটে দাও, বিপিএল কার্ড বাতিল করে দাও এবং আরো নানাভাবে এই ত্রিপুরা রাজ্যের মানুষ, এমনকি যারা ভারতীয় জনতা পার্টিকে তাদের সে বক্তৃতা শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা তৎকালীন বিজেপির সভাপতি, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপনাদের এই ডিএনবির ময়দানে তাদের বক্তব্য শুনে যারা ভেবেছেন যে না, স্বয়ং প্রধানমন্ত্রী মাটিতে নেমে এসে কথাগুলি বলে যাচ্ছেন ধর্মনগরে, কাজে তাকে বিশ্বাস করে দেখি, তাকে ভোট দিয়ে দেখি। শুধু গ্রাম পঞ্চায়েত বলতে না, শুধু নগরেও ত্রিপুরা রাজ্যের সেই সংস্কৃতি আজকে এগুলো উদার, সে সংস্কৃতি নাই। আজকে কি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, কি জেলা পরিষদের সভাধিপতি, কি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কি গ্রাম পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান, যারা বিরোধী পার্টি করেন, বিরোধী দল করেন, তাদের তো তাদের কাছে পৌঁছার প্রশ্ন উঠে না। ভারতীয় জনতা পার্টি যারা করেন, যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন,
কেউ কেউ স্পিকার, কেউ কেউ মন্ত্রী, কেউ কেউ এমএলএ, কেউ কেউ সভাধিপতি, চেয়ারম্যান হয়েছেন। কোনো উত্তর তারা দেয় না, বরঞ্চ যদি প্রশ্ন করা হয় তার উপরে উত্তর তো দূরে থাক, অন্য ধরনের উপরই সেখানে আসতে পারে, তার উপর আক্রমণ চলে আসতে পারে। এসেছে এই ধর্মনগর মহকুমা, এই উত্তর ত্রিপুরা জেলা, অসংখ্য 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 বুড়ি বুড়ি উদাহরণ। আমরা মানুষ খুব তাড়াতাড়ি আমরা ভুলে যাই অতীতটাকে। আমি অতীতে উদাহরণ দিতে চাই না। উদাহরণ এই ধর্মনগর মহকুমাতে, ধর্মনগরের যে মিউনিসিপ্যালিটি অর্থাৎ শহরের যে পঞ্চায়েত, তার মধ্যে এই নাটক এখন মঞ্চস্থ হচ্ছে। ধর্মনগরের চেয়ারম্যানের বিরুদ্ধে যারা নগর পঞ্চায়েতের এই মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা লিখিতভাবে অভিযোগ জানাচ্ছেন। অভিযোগটা কি? অভিযোগটা কোন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মতান্তর না, বিরোধ না। অভিযোগ জনগণের অর্থ, জনগণের সম্পদ এগুলো নস্যাৎ করা, কক্ষিগত করা, দুর্নীতি। এটা আজকে শুধু ধর্মনগর না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে এই ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্য গঠিত হওয়ার পর, এবং দ্বিতীয়বার আবার জালিয়াতি করে ও ত্রিপুরা মাথার সাথে গোপন যোগ সাজস করে ক্ষমতায় আসার পর, সংখ্যালঘিষ্ঠ ভোটে নির্বাচিত হওয়ার পর আরো বেপরোয়া, আরো বেপরোয়া। কাজেই এই পার্টি তাদের স্লোগান যতই সুন্দরই হোক, মুখরোচক হোক, তারা নিজেরাও ভালো জানে এই ত্রিপুরা রাজ্যের মানুষ মন থেকে তাদেরকে ভালোবাসে না। এই ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের কর্মসূচিকে সমর্থন করে না। এই ত্রিপুরা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ জানে ভারতীয় জনতা পার্টি মানে একটা ঠক পার্টি, জনগণের শত্রু। এরা মুখে যা বলে কাজ করে তার বিপরীত। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে তার ভুরি ভুরি উদাহরণ। বলেছে 18তে 5 বছরে 7 লক্ষ চাকরি হবে, প্রথম বছরে 50,000 চাকরি হবে। গত 6 বছরে ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হওয়ার পর বামপন্থী ফ্রন্ট সরকারের শেষ সময়েতে যতজন সরকারি কর্মচারী, পুলিশ, টিএসআর, শিক্ষক, কেরানি ছিলেন, সেই সংখ্যা থেকে প্রায় 25 থেকে 26,000 সরকারি কর্মচারী এখন কম। অর্থাৎ তারা হয় নানা কারণে চাকরি গেছে 10,323-এর মতো, নয় 7 বছর অতিক্রান্ত হওয়ার পর অবসরে চলে গেছেন। এখানে নতুন নিয়োগ হয়নি, নতুন কোন পদ তৈরি করা হয়নি। কোথায় সে প্রথম বছরে 50,000, 5 বছরে 7 লাখ, উল্টো হাজার হাজার কর্মচারী বা দপ্তরে বিভিন্ন পদ আজকে শূন্য পড়ে আছে। বেকার যুবক যাদেরকে ললিপপ দেখানো হয়েছিল, প্রতিদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মন্ত্রীর বাড়িতে ধর্ণা দেয়, মহা কারণে ধর্ণা দেয়, বিভিন্ন দপ্তরে যায় আর লাঠি পেটা করে এদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এই ত্রিপুরার যে গ্রামীণ মানুষ যাদেরকে বলা হয়েছিল সে 2018-তে, তখন রেগার মজুরি ছিল 170,
প্রথম মন্ত্রিসভাতেই সেই মজুরি 240 টাকা হবে। প্রথম মন্ত্রিসভাতে 100 দিনের কাজ 200 দিন হবে। আজকে 6 বছর হয়ে যাওয়ার পরও মজুরি 250 অতিক্রান্ত হয়নি। 170 টাকা থেকে কিছু বেড়েছে, কিন্তু 340 টাকা করার কথা এখনো 250 টাকা ছুঁতে পারিনি। 100 দিন কাজ পাওয়া এটা মোদী সরকারের কোনো গ্যারান্টি না। ভারতবর্ষে সে 2004-5 ইংরেজিতে এই আইন তৈরি হওয়ার পর 100 দিনের কাজের গ্যারান্টি আইন। এটা দিল্লিতে কোন রঙের সরকার আসলো না, এর উপর নির্ভর করে না। এই আইন যতদিন বলবৎ থাকবে, যদি অন্যরকম না হয়, যিনি প্রধানমন্ত্রী হন, যেই সরকার হন, এই দেশের গ্রামীণ পরিবারকে যারা কাজ চাইবেন তাদেরকে সরকার 100 দিন কাজ দিতে বাধ্য। যেমন আমাদের সামনে যারা ডিউটি করছেন, আমাদের আরক্ষা দপ্তরের বন্ধুরা, মাস শেষে তারা যে অঙ্কে বেতন পান, বেতন পাওয়ার কথা বেতন পান, 60 বছর শেষে অন্য 10 জন কর্মচারীর মতো তারাও গ্র্যাচুইটি পাবেন, পেনশন পাবেন। এটা আমাদের রাজ্যে কে স্বরাষ্ট্রমন্ত্রী থাকলেন, কে থাকলেন না, আজকে বিজেপি সরকার না অন্য সরকার, তার উপর নির্ভর করে না। তারা এই সুবিধা ভোগ করবেন আইন মোতাবেক। ঠিক তেমনি রেগাতে 100 দিনের কাজের গ্যারান্টি, এটা মোদী, অমিত শাহ, ডাক্তার মানিক সাহার অনুকম্পার সেখানে কোনো প্রয়োজন নেই। দেশের আইন এটা দিতে বাধ্য। আপনারা বলুন, আপনারা পান কিনা? কেউ পায় কিনা? হ্যাঁ পায়। কারা পায়? প্রত্যেক পঞ্চায়েতে 5 জন, 6 জন, 7 জন, 10 জন মাতব্বর আছেন। তারা কুদাল ধরেন না, খুন্তি ধরেন না, কাজের ঘোড়ায় যান না, মোটর সাইকেলে টুটু ঘুরে বেড়ায়, মস্তানি করে। আমার কথা যদি বিশ্বাস না করেন, আপনাদের এই প্রত্যেক পঞ্চায়েত হোক বা যে কোনো গ্রাম পঞ্চায়েতে এখন সরকারের কাজ ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে এই রেগা আইনে এটা আপলোড করতে বাধ্য, পাবলিক ডোমেইনে, অর্থাৎ জনগণের নজরে। কিন্তু আমাদের দেশ তো এখনো সেরকম ভাবে উন্নত হয়নি। সবাই সেরকম থাকলেও এটার অ্যাক্সেস করতে পারে না। দেখবেন যে কি প্রত্যেক রায় বা কি অন্য যে কোনো পঞ্চায়েত 100 দিন বা 120 দিন, আরো বেশি, আনস্কিল, স্কিল ইত্যাদি নানা নামে এই হাতে গোনা কিছু লোক 100 দিনের বেশি তারা কাজ পাচ্ছে, তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। আপনি দিন মজুর, আপনি ক্ষেত মজুর, আপনি বিপিএল, আপনার ঘরে সে অর্থ যায় না। আপনি হাড় ভাঙা পরিশ্রম করার পরও জিআরএস আপনার নামে সে টাকা ঢুকায় না। এইভাবে দুর্নীতি চলছে। ওয়ার্ক অর্ডার হয়, বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে নিয়ম হলো সেই ওয়ার্ক অর্ডার সেখানে দেখাতে হবে, যে লোক চাইবে দেখাতে হবে। আজকে দেখানো হয় না। কত টাকার মঞ্জুরি হলো, কতজন লেবার কাজ করার প্রশ্ন, সে কাজ কি হবে নামকে আসতে বছর ঘুরে গেলে পরে কাজ শেষ হওয়ার অনেক দিন পরে
একটা পাথর পুঁতে দেয়, মানুষ তখন এগুলি ভুলে যায়। হ্যাঁ বলছে আমরা তো পাথর পুঁতে দিই, কবে পুঁতে দেয়? কাজ শেষ হবার 7-8 মাস, 1 বছর 1.5 বছর বাদে পুঁতে দেবে। এই সময়েতে আপনি সব ভুলে যান। এইভাবে আজকে এই ত্রিপুরা রাজ্যের জনগণের টাকা, জনগণের অর্থ মুষ্টিমেয় কিছু লোকের পকেটে চলে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। কিন্তু কোথাও যদি লুট হয়, যেমন এখন যে নতুন হাইওয়ে খোয়াই দিয়ে হয়েছে কৈলাসহর দিয়ে, এই অতিবৃষ্টিতে পাহাড় ভেঙে পড়ে, উপরে সে পাহাড় যদি ভেঙে পড়ে, সে মাটি কোথায় যায় তো চোখে দেখা যায়, তো উপরে মাটিটা থাকলে নিচে কোথাও অথবা লুঙ্গায়। তো গ্রামীণ মানুষের এই অর্থ লুট হচ্ছে, আপনার রেগার কাজ লুট হচ্ছে, আপনার ঘরের টাকা লুট হচ্ছে, পুকুরের টাকা লুট হচ্ছে। এই লুটের টাকা কোথায় যায় এটাও দেখা যায়, দেখা যায় না এরকম না। প্রত্যেক গ্রামেই মুষ্টিমেয় কিছু লোক, হঠাৎ বড় লোক, 2 তলা 3 তলা বাড়ি, দামি দামি গাড়ি, কেউ কেউ আবার আগরতলা শহরে শিলচরে গিয়ে বাড়ি বানাচ্ছেন। আগে যারা 3 দিনে 4 দিনে 1 দিন 2 দিন বাজার সাজার করতেন, এখন সকাল বিকাল বাজার করে বড় বড় ব্যাগ নিয়ে বাড়িতে যায়। ইনকাম কি? গত 6 বছর তো কোনো চাকরি নেই, ভাইও চাকরি পায়নি, স্ত্রীও চাকরি পায়নি, কেউ পায়নি। তাহলে কোত্থেকে এত ইনকাম? বাড়ি গাড়ি সবকিছু জনগণের টাকা, এইভাবেই আজকাল লুট হচ্ছে। কাজেই সেই দলের নেতৃত্ব যতই সুন্দর সুন্দর কথা বলো, এই যে আগামী 15 তারিখে 15ই আগস্ট আসছে, হ্যাঁ 15ই আগস্ট জাতীয় দিবস, স্বাধীনতা দিবস, আমাদের প্রত্যেকের জন্য আনন্দের দিন, গর্বের দিন। ধনী গরিব, শিশু বৃদ্ধ বৃদ্ধা আমরা সবাই প্রতিপালন আমরা করি প্রতি বছর। কিন্তু এখন অতীতে যারা বয়স্করা তারা জানেন, এই ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের, স্বাধীনতার ইতিহাসে এই ভারতীয় জনতা পার্টির যারা পূর্বপুরুষ, যে শক্তি তাদেরকে পরিচালনা করে আরএসএস, এরা এই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, তার বিরোধিতা করেছে, ইংরেজের দালালি করেছে। আরএসএস এর হেডকোয়ার্টার নাগপুরে 2000 ইংরাজি অব্দি এরা তেরঙ্গা ঝান্ডা উড়ায় না, বলছে না তেরঙ্গা ঝান্ডা পাপ। সেখানে গেরুয়া ঝান্ডা উড়বে, তেরঙ্গা ঝান্ডা না। সেই পার্টি এখন তিরঙ্গা যাত্রা, হর ঘর তিরঙ্গা, একদিন না 3 দিন পতাকা তুলতে হবে। তো দেখলে এদের কথা শুনলে মনে হবে আরে বাপরে বাপ, এরা তো সাংঘাতিক ভারতীয়, এরা তো সাংঘাতিক দেশপ্রেমিক। তারা তো নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু বা আমাদের সমস্ত শহীদ যারা, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, তাদের চাইতে বেশি ভারতীয়। গণতন্ত্রের পূজারী। কিন্তু ভোট যখন আসে তখন না, আপনার ভোট হয়ে গেছে গিয়া, আপনি প্রার্থী হইতে পারতেন না, অন্য পার্টি বেশ থাকতে পারবো না। এই কারণেই এখন মাননীয় বিজেতানাথ বলেছেন 19-এর পঞ্চায়েতে 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী না, শব্দটা ভুল। 96% আসন জবরদখল করেছে
তখন মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব চন্দ্র দেব, এখন ডাক্তার মানিক সাহা। তাদের কাছে তো চুরি করে হোক, ডাকাতি করে হোক, যেভাবেই হোক, ওই একটা হিন্দি সিনেমা আছে জো জিতা ও সিকান্দার, অর্থাৎ যেভাবেই হোক দখল করা, এটাই সাফল্য। ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী, তার আমলে প্রথম পঞ্চায়েত ভোট হচ্ছে, কাজে তার কাছে আমার পূর্বজ তিনি 96% জবরদখল করেছেন। আমি যদি তার থেকে বেশি না করতে পারি, কাজে তিনি এবার ফরমান দিয়েছেন 100% দখল করতে হবে। 96 চেয়ে যদি কম হয়, 95 হয়, তাহলে তো ফেল। 100%, কিন্তু 100% দখল করতে গেলে তো জনসমর্থন লাগবে। তাদের সোনার টুকরো ছেলেরা, দেবতুল্য যে কারিয়াকর্তারা, মানুষ তো এদেরকে পছন্দ করে না। সামনে হুজুর বললেও, সামনে নমস্কার করলেও পেছনে এদের সম্পর্কে মানুষ ভালো বলে না। কাজে এদেরকে যদি দাঁড় করানো হয়, কি পঞ্চায়েতে, কি পঞ্চায়েত সমিতিতে, কি জেলা পরিষদ জিতবে না, তাহলে কি করতে হবে? গুন্ডা মস্তান জোগাড় করতে হবে। আর ত্রিপুরাজ্যের মধ্যে পুলিশের এক প্রধান বসিয়েছেন, মহানির্দেশক, এক নপুংসক, পুলিশের ডিজি, তাকে বসিয়ে গোটা পুলিশ বাহিনীকে প্যারালাইজ করে দাও। হ্যাঁ, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, অন্য জেলাতেও সমস্ত পুলিশ অফিসার তাদের মহানির্দেশকের সেই অন্যায় গোপন নির্দেশ তারা মেনে কাজ করছেন বলবো না। গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি তারা যে দায়িত্ব পালন না করতেন, তাহলে এই উত্তর ত্রিপুরাতে আপনারা প্রায় 99% আসনে প্রার্থী দিতে পারতেন না, আজকে সভা করতে পারতেন না। আমি কুর্নিশ জানাই সেই অফিসারদেরকে যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন, কারণ জনগণের ট্যাক্সে তাদের বেতন হয়। আমাদের দেশে জাতীয় পতাকার যে অশোক স্তম্ভ, তার টুপিতে সেই স্তম্ভ, কাজে তাকে দায়িত্ব পালন করা এটা তার দায়িত্ব। কিন্তু সর্বত্র সমানভাবে সে দায়িত্ব পালন করেনি। এ কারণে প্রায় 70% আসন তারা জবরদখল করে নিয়েছে। একজন প্রার্থীকে তো খুনি করে ফেলেছে কমরেড বাদল শীল, আপনারা জানেন। এটা জয় না, এটা ভারতীয় জনতা পার্টির চরম নৈতিক পরাজয়। ত্রিপুরাজ্যের গ্রামের মানুষের সামনে এই ডাক্তার মানিক সাহারা মানুষের সামনে ধারাতে ভয় পায়, জনগণকে ভয় পায়। যে পার্টি তার মাত্র 1.5 মাস আগে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে প্রহসনে পরিণত করে পশ্চিম ত্রিপুরা আসনে নাকি 72% ভোট পেয়ে জিতেছে, এই পূর্ব ত্রিপুরা আসনে নাকি 69% ভোট পেয়ে জিতেছে। 1.5 মাসের মাথায় পঞ্চায়েত নির্বাচনে জনগণের সাথে দাঁড়াতে পারে না। এতই যদি সুশাসন, 1 নম্বর, 2 নম্বর, বিকশিত ভারত, অমৃত ভারত, আর জনগণকে ভয় পায়। কাজী বন্ধুরা, এই পঞ্চায়েত নির্বাচন, সেখানে এই লুটেরা জনগণের শত্রু, উন্নয়নের শত্রু, যারা আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, তাদের হাত থেকে পঞ্চায়েতকে উদ্ধার করে
পুনর্বার প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা টাকা যাতে জনগণের কাজে লাগে, সততার সাথে সে কাজ যাতে খরচ হয়, অতীতে যেরকম হতো তা সুনিশ্চিত করার জন্য বামপন্থীদের কোথাও কোথাও আমাদের অন্য দলের সাথে সমঝোতা হয়েছে। গণতান্ত্রিক দল এই পঞ্চায়েত আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে, এখানে নাই না, হয়তো পঞ্চায়েত সমিতিতে আছে। কাজে সর্বত্র এই রাজ্যকে ধ্বংসের হাত থেকে, লুঠের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের প্রার্থীদের কাছে হাতরা তারকা চিহ্নে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটা একটা লড়াই। এই লড়াইয়ের পাশাপাশি আরেকটা লড়াই হলো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ভারতীয় জনতা পার্টি যতই ভরম দেখা, তারা দেশের সংবিধান মানে না, এই দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো মানে না, এই দেশের গণতন্ত্র মানে না। আমাদের দেশের যে সংবিধান, ধর্মনিরপেক্ষতা, এটা এমনি এমনিতে গড়ে ওঠেনি। হ্যাঁ, অবশ্যই ডক্টর বি আর আম্বেদকরকে আমরা শ্রদ্ধা করি, আমরা প্রণাম করি, কিন্তু বি আর আম্বেদকরের তার ভূমিকা অবশ্যই আছে, কিন্তু এই ভূমিকার পেছনে যে শক্তি কাজ করেছে, 200 বছর ধরে এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, নানা জাতি, নানা ভাষার মানুষ প্রায় এক প্রাণ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে যে চেতনা তৈরি করেছে, সেই চেতনায় দক্ষতার সাথে বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানে রূপান্তরিত করেছেন। সেই সংবিধান আজকে ক্ষত বিক্ষত। গেল লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে স্লোগান তুলেছিল, আপকি বার 400 পার, আপকি বার, ভারতীয় জনতা পার্টি একাই 370 পার, এই স্লোগানটা শুধু ভোটের স্লোগান না, তার পেছনে যে শক্তিটা লুকিয়েছিল। ভারতীয় জনতা পার্টি যদি এককভাবে 370 পায়, 370টা আসন পায়, তাহলে ভারতের বর্তমান সংবিধান, এই সংবিধানটাকে ওই সমুদ্রের জলে বিসর্জন দিত, কবর দিত। যে সংবিধান আমাদের দেশের প্রত্যেক ধর্মের মানুষকে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টানকে স্বাধীনভাবে তার ধর্ম চর্চা করার অধিকার দেয়, সে অধিকারকে খর্ব করে দিত। আমাদের সংবিধান আজকে এই পঞ্চায়েতে অর্ধেক আসন মহিলাদের জন্য সংরক্ষিত করেছে, এটাকে বিসর্জন দিত। শুধুমাত্র একচাটিয়া পুঁজি, আদানি, আম্বানি ইতিমধ্যেই ভারতবর্ষের 70% সম্পদ তারা দখল করে নিয়েছে, আর মাত্র 30% বাকি আছে 140 কোটি মানুষের হাতে। বাকি 30% এই আদানি, আম্বানি হাতে তুলে দিয়ে এই দেশের 140 কোটি মানুষকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিত এই নরেন্দ্র মোদীরা। পারেনি। হ্যাঁ, মোদী আবার প্রধানমন্ত্রী হয়েছে, বিজেপি সরকার না, কিন্তু এনডিএ সরকার হয়েছে। সংবিধানকে ভেঙে ফেলার সেই দুঃস্বপ্ন হয়তো তারা সাকার করতে পারবে না, কিন্তু বিপদ যায়নি। আবার তারা যেরকম ভাবে দেশটাকে হাতের মুঠোর ভিতরে সব করে সব চালাবেন, এটাও হয়নি। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই ত্রিপুরা যে সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে এখনো আমাদের প্রার্থী রয়েছে, তাদেরকে যদি আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, শুধু সারা ত্রিপুরা
অন্যান্য জায়গায় যেখানে জবরদখল করে পঞ্চায়েত দখল করেছে, জেলা পরিষদ দখল করেছে, সেখানকার জনগণের কাছে না, সারা দেশের কাছে বার্তা যাবে যে ত্রিপুরা আপনারা গত 6 বছর ধরে দেখছেন, ত্রিপুরা থেকে যে কণ্ঠস্বর শুনছেন বিপ্লব দেব এবং ডাক্তার মানিক সাহাদের কাছ থেকে, এটা ত্রিপুরাজ্যের আসল কণ্ঠস্বর না। ত্রিপুরাজ্যের জনগণের কণ্ঠস্বর, সংখ্যাগরিষ্ঠ মানুষের কণ্ঠস্বর ঐক্য, সংহতি, গণতন্ত্র, উন্নয়ন, সমানাধিকার আর সংবিধানের প্রতি দায়বদ্ধতা। কাজেই প্রত্যেক রায়ের সমস্ত নাগরিকের কাছে আমার আবেদন থাকবে, শুধু যারা আজকে সবাই এসছেন বা বামপন্থী হিসেবে নিজেদেরকে যারা মনে করেন তারা না, যারা গত বিধানসভা ভোটে, গত পঞ্চায়েত ভোটে, গত লোকসভা ভোটে আমাদেরকে ভোট দেননি বা দিতে পারেননি, তাদের কাছেও আমাদের বিনম্র আবেদন থাকবে, আমাদের দেশকে রক্ষার, ত্রিপুরাজ্যকে রক্ষার একজন নাগরিক হিসাবে আপনার পবিত্র দায়িত্ব পালন করার এটা আরেকটা বড় সুযোগ। সবসময় সুযোগ আসবে না। কাজেই এই নির্বাচনে আপনাদের সুচিন্তিত মতামত, সুচিন্তিত রায় আমাদের বামপন্থী প্রার্থীদের 3টা স্তরে বিপুল ভোটে ভোট দিয়ে কাছে হাতে তারকা চিহ্নে গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে, দুর্নীতিমুক্ত গ্রাম গড়ার লক্ষ্য নিয়ে আপনারা বামফ্রন্টের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আবেদন রেখে আবারও সকলকে নমস্কার এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।